হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুজ্ঞান বাংলা। ইন্ডিয়ান পলিটির এটা সেকেন্ড সেশন। ফার্স্ট সেশনে আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড শুরু করেছি এবং ব্রিটিশ রুলের সময়ে যে ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো ঘটেছিল তার ইনফ্লুয়েন্স যখন আমরা কনস্টিটিউশন তৈরি করছিলাম তখন তার রেসটা কিন্তু থেকে যায় এবং সেই ইভেন্টসগুলো সম্পর্কে আমরা জানছিলাম। তো আজকে আরও তার সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলো শুরু করা যাক। দেখে নাও প্রথমে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, একটা গুরুত্বপূর্ণ অ্যাক্ট। আর সালটাও আসে ফ্যাকচুয়াল কোশ্চেনে। পিটসের ইন্ডিয়া অ্যাক্ট কখন হয়েছিল? 1784। তো এই অ্যাক্টটা কিসের জন্য? যে রেগুলেটিং অ্যাক্ট ছিল 1773 সালের, সেটার মধ্যে কিছু ডিফেক্টস ধরা পড়ে এবং সেগুলোকে শোধরানোর জন্যই এই অ্যাক্টটা তৈরি হয়। আর এই অ্যাক্টটাকে আর একটা কি বলা হয় দেখো, যখন অ্যামেন্ডিং অ্যাক্ট এটাকে বলা হয় 1781 এবং এটাকে আরও বলা হয় যে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তো এই পিটসের ইন্ডিয়া অ্যাক্টের কি ইম্পর্টেন্স আছে দেখে নাও। ব্রিটিশ পজিশন, এখানে পজিশন ওয়ার্ডটার খুব গুরুত্ব আছে। তো কি বলতে চাইছে যে এখানে কে মেন অথরিটি সেটাকে প্রকাশ করার জন্য ব্রিটিশ পজিশন এই কথাটি ব্যবহার করা হয়। তার মানে কি এখানে বোঝাতে চাইছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরেও একজন আছে, সেটা হলো ব্রিটিশ পার্লামেন্ট। আর কি হয় দেখো, এখানে ডাবল গভর্নমেন্টের সিস্টেম স্টার্ট হয়। কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে তার পাওয়ারকে এবার ডিভাইড করা হয়। ডাবল গভর্নমেন্ট কি হয় দেখো, একটা হয় বোর্ড অফ কন্ট্রোল, যেখানে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ভারতে যে পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো ম্যানেজ করার জন্য। আর একটা কোর্ট অফ ডাইরেক্টরস, যেখানে কমার্শিয়াল অ্যাফেয়ার্সগুলোকে ম্যানেজ করা হবে। তো এই একটা আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্রিটিশ পজিশন, এইটা যে গুরুত্বটা কতটা, আর দ্বিতীয় হচ্ছে ডাবল গভর্নমেন্ট, বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডাইরেক্টরস। আশা করি এখানে কোনো বুঝতে প্রবলেম নেই। চলো নেক্সট দেখে নিই। এবার দেখো চার্টার অ্যাক্ট অফ 1833, এটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট। এটা দেখো ফিচার্সে কি আছে, ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন। এটা কি আমরা প্রথমে রেগুলেটিং অ্যাক্টের সময় দেখলাম যে সেন্ট্রালাইজেশন শুরু হয়েছিল, যে গভর্নর জেনারেল বেঙ্গলের ছিল, বম্বের ছিল, ম্যাড্রাসের ছিল, তাকে আমরা গভর্নর 3 জায়গায় ছিল, সেখান থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করি। এবার দেখো যে ফাইনাল স্টেপ টুয়ার্ড সেন্ট্রালাইজেশন। তো এই ফাইনাল স্টেপটা কি ছিল, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এর মানে যে আমাদের বম্বে এবং ম্যাড্রাস, এখানেও তো গভর্নর ছিলেন আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন। তো এই সবগুলোকে এক জায়গায় করে কি হচ্ছে, যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সমস্ত যে লেজিসলেটিভ পাওয়ার্সগুলো ছিল সেগুলো কাকে দেওয়া হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে দেওয়া হলো। আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং। তো এটাও কোশ্চেন আসে, ফ্যাকচুয়াল জিনিস মনে রাখবে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে উইলিয়াম বেন্টিং, আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখে নাও আর কি এর ফিচার্স ছিল। লজগুলো এবার অ্যাক্ট নামে জানা যেতে থাকলো। লজ মানে কি রেগুলেশনস বলা হতো, সেগুলো এবার কি হচ্ছে, অ্যাক্টস হচ্ছে। এখানে লেজিসলেটিভ দ্বারা একে তৈরি করা হচ্ছে, তো অ্যাক্টস নামে পরিচিত হতে লাগলো। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, একদম পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে গেল। আর একটা এখানে কি ঘটেছিল দেখো, attempt to introduce system of open competition for the civil servants। তো এই যে সিভিল সার্ভিস পরীক্ষাগুলো হতো সেটার জন্য, সেটা প্রথমে ব্রিটিশার্সরা নিজেদের মধ্যে অ্যাপয়েন্ট করতো, কিন্তু এখানে একটা অ্যাটেম্প্ট, এখানে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল যে একটা ওপেন কম্পিটিশনের ব্যবস্থা করা হোক। এখানে কিন্তু দেওয়া হয়েছিল, মানা হয়নি, এটাকে জাস্ট একটা অ্যাটেম্প্ট ছিল। তো 1833 চার্টার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্ট। এখানে কিছু জিনিস আছে যেগুলো মনে রাখবে, কোশ্চেন হয়। নেক্সট দেখে নাও, চার্টার অ্যাক্ট অফ 1853,
আর এটা চার্টার অ্যাক্টের যে সিরিজটা তার লাস্ট অ্যাক্ট। ঠিক আছে, এখানকার ফিচার্স দেখো, সেপারেট লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশড, একটা এবার লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশ করা হলো আলাদা একটা। এখানে কি করা হলো, খুব ইম্পর্টেন্ট এটা আসে, ইন্ট্রোডিউস ওপেন কম্পিটিশন ফর দি সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট অফ দি সিভিল সার্ভেন্টস। তো এটা কোয়েশ্চেন আসে যে কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে এই যে সিভিল সার্ভিস পরীক্ষাটা ছিল সেখানে কম্পিটিশনটা ওপেন করা হয়, ওপেন ফর অল। তো এটা হবে চার্টার অ্যাক্ট অফ 1853। আর এখানে দেখো একটা কমিটির নাম উল্লেখ হয় 1854 সালে। কমিটিটার নাম কি, ম্যাকিউলে কমিটি আর ম্যাকিউলে কমিটি, যেটা উচ্চারণ করবে। তো যদি আসে যে ম্যাকিউলে কমিটি কিসের সাথে জড়িত, বা সেখানে অপশন যদি দেওয়া থাকে তাহলে তোমরা সিভিল সার্ভিসের সাথে জড়িত ছিলেন সেটা বলতে পারো। আর একটা এখানে কি হয়েছিল যে লোকাল রিপ্রেজেন্টেশন শুরু হয়ে গেছিল, মানে লোকালদেরকে এবার ইনভলভ করা হচ্ছিল। ঠিক আছে, তাহলে এই ছিল চার্টার অ্যাক্ট অফ 1853 ফিচার্স। নেক্সট দেখো এবার ক্রাউন রুল। তো 1773 থেকে 1853 পর্যন্ত আর 58 পর্যন্ত আমরা দেখে নিলাম কি ছিল, কোম্পানি রুল। এবার আমরা দেখছি ক্রাউন রুল। তো ক্রাউন রুলটাও দেখো, 1857 সালে সিপাহী বিদ্রোহের পর যখন কোম্পানি আর মানে ইন্ডিয়ার যে শাসন ব্যবস্থা সেটাকে তাদের ভুলভ্রান্তি হতে শুরু করলো, তখন কি করলেন, তখন আমাদের ব্রিটিশ ক্রাউন ইন্টারভিন করে গেলেন এবং নিজের হাতে সমস্ত রেসপন্সিবিলিটিটা তুলে নিলেন। আর শুরু হলো ক্রাউন রুল। কোম্পানি রুল থেকে আমরা চলে এলাম ক্রাউন রুল। আর এটা কবে পর্যন্ত কন্টিনিউ হতে লাগলো, 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, 15ই আগস্ট পর্যন্ত। তো দেখো এই ক্রাউন রুলের প্রথমেই আমরা দেখে নিচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যে অ্যাক্টটাকে বলা হয় গুড গভর্নমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, একে গুড গভর্নমেন্ট অ্যাক্ট কিসের জন্য বলা হয় সেটা আমরা পড়া চলাকালীন বুঝতে পেরে যাব। ঠিক আছে, দেখো এতে কি হয়, অ্যাবলিশন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ট্রান্সফার্ড পাওয়ার্স অফ গভর্নমেন্ট টেরিটরিজ অ্যান্ড রেভিনিউজ টু দি ব্রিটিশ ক্রাউন। তো কি করা হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরো অ্যাবলিশ করে দেওয়া হলো এবং সমস্ত যে সরকারের যে পাওয়ার্স টেরিটরিজ যেগুলো আছে এবং রেভিনিউজ সেগুলো কার আন্ডারে চলে গেল, ব্রিটিশ ক্রাউনের আন্ডারে। আর এবার থেকে যে ভারত সেটা কি হলো, দেখো হার মেজেস্টির আন্ডারে চলে এলো। হার মেজেস্টি মানে কুইন ভিক্টোরিয়ার আন্ডারে চলে এলেন, এমপ্রেস অফ ইন্ডিয়া তিনি কাউন্ট হতে লাগলেন। গুড গভর্নমেন্ট এই একটাকে কেন বলা হয়, দেখো এখানে কি হলো, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হলো আর এই ক্রাউন দেখো ফিচার্সগুলো দেখলেই বুঝতে পারবে কেন গুড গভর্নমেন্ট অ্যাক্ট বলা হয়। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল এতদিন, তাকে এবার চেঞ্জ করে কি করা হলো, ভাইসরয় অফ ইন্ডিয়া। এই ভাইসরয় কি ছিলেন, ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ক্রাউন ইন ইন্ডিয়া। তো ব্রিটেন থেকে তো আর শাসন করা সম্ভব না, তো তার যে রিপ্রেজেন্টেটিভ তাকে কি বলা হলো, ভাইসরয় অফ ইন্ডিয়া। অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিল, লর্ড ক্যানিং। দেখো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে চলে এলো ভাইসরয়। এবার দেখো এন্ডেড দি সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট, যে ডাবল গভর্নমেন্ট কবে স্টার্ট হয়েছিল মনে আছে, পিটসের ইন্ডিয়া অ্যাক্টে ওখানে আমরা পড়েছিলাম বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডাইরেক্টরস, এই যে ব্যবস্থাটা ছিল এটাকে কি করা হলো, তুলে দেওয়া হলো এবং একটা অফিসের ক্রিয়েশন হলো। অফিসের নাম কি, সেক্রেটারি অফ দি স্টেট, যেখানে আমাদের অথরিটি দেওয়া হলো আর কন্ট্রোল ওভার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। তো দেখো সেক্রেটারি অফ স্টেট কোথায় ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, মানে ইংল্যান্ডে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতো। ঠিক আছে, সেক্রেটারি অফ স্টেট, তার নিচে কে ছিল, ভাইসরয় ছিলেন। ঠিক আছে,
এরপরে দেখো ভাইসরয়ের যদি আমরা নিচে বলতে চাই, তখন যে কাউন্সিল মেম্বার্স যারা 15 জন কাউন্সিল মেম্বার্স দেখো স্ট্যাবলিশ করা হয়েছিল, মানে কাউন্সিল মেম্বারদের রাখা হয়েছিল যারা অ্যাসিস্ট করতেন সেক্রেটারি অফ স্টেট। কি করে, যে কাউন্সিল মেম্বার্স যারা ছিল তারা কাকে আনসারেবল ছিল, কার কাছে, ভাইসরয়ের কাছে। ভাইসরয় কার কাছে আনসারেবল ছিল, সেক্রেটারি অফ স্টেটের কাছে। সেক্রেটারি অফ স্টেট কার কাছে ফাইনালি আনসারেবল ছিল, ব্রিটিশ পার্লামেন্টের কাছে। তো গুড গভর্নমেন্ট এই জন্যে বলছে যে একজন আরেকজনের কাছে আনসারেবল হচ্ছে, তার মানে একটা আনসারেবল গভর্নমেন্ট পাওয়া যাচ্ছে। এই নয় কি যে নিজের মন মোতাবেক আমি শাসন করে গেলাম, তা নয়, আনসার দিতে হবে কারোর কাছে, আমি যে কাজগুলো করব সেটার কাছে আমাকে আনসার দিতে হবে। সেই জন্য কি একে কি বলা হয়, গুড গভর্নমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, এখানে দেখে নিলে কি কি ইম্পর্টেন্ট ফিচার্সগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর। চলো নেক্সট দেখে নিই। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, 1892 অ্যান্ড 1909। তো দেখো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861 এর কি ইম্পর্টেন্স আছে, এর ফিচার্স দেখো। ফার্স্ট টাইম ইন্ডিয়ান টু পার্টিসিপেট অ্যাজ নন অফিসিয়াল মেম্বার্স। এবার কি হচ্ছে দেখো, এতদিন ব্রিটিশরাই নিজেদের মধ্যে সিলেক্ট করে, নিজেদের মধ্যে মেম্বার সিলেক্ট করে সমস্ত কিছুতে নিজেরাই ডিসিশন নিতেন, কিন্তু এই অ্যাক্টের একটা ফিচার্স হলো যে এবার ইন্ডিয়ানদেরকেও কোথাও না কোথাও ইনভলভমেন্ট তাদের শুরু হলো, কিন্তু কি, অ্যাজ আ নন অফিসিয়াল মেম্বার। আর এনাদেরকে কে নমিনেট করতেন, ভাইসরয় নমিনেট করতেন। আর ফার্স্টে যে 3 জন নমিনেট হয়েছিলেন তারা ছিলেন রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা অ্যান্ড স্যার ধিনকর রাও। ঠিক আছে, তো এটা তোমাদের ফ্যাকচুয়াল কোশ্চেনে আসতে পারে যে ফার্স্ট টাইম ইন্ডিয়ানরা কখন পার্টিসিপেট করেছিল অ্যাজ নন অফিসিয়াল মেম্বার্স, তো কোন কাউন্সিল একটা হবে, 1861। আর 3 জন মেম্বারের নাম দেওয়া আছে, খুব রেয়ার আসার চান্স আছে, কিন্তু আসতেও পারে যদি একটু ডিপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং নিতে যাই, সেক্ষেত্রে ডিপ নলেজ নিতে চাই। এবার দেখো এই অ্যাক্টের আর একটা বিশেষ ফিচার হলো ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ডিসেন্ট্রালাইজেশন। এতদিন আমরা পড়লাম যে সেন্ট্রালাইজেশন কিভাবে হচ্ছিল, প্রথমে সব জায়গায় পাওয়ার্সগুলো ছিল তাকে কেন্দ্রীকৃত করা হলো। এবার এই অ্যাক্টের মাধ্যমে কি শুরু হয়ে গেল, ডিসেন্ট্রালাইজেশন করা, পাওয়ার্সগুলো আবার ব্যাক করতে শুরু হলো, পাওয়ার্সগুলো দেওয়া শুরু হলো। কে শুরু করলেন, লর্ড ক্যানিং। তো ফার্স্ট স্টেপ ছিল টুয়ার্ডস ডিসেন্ট্রালাইজেশন। ঠিক আছে, আর একটা কি হলো এখানে, it also gave a recognition to the portfolio system of 1859. তো পোর্টফোলিও যে সিস্টেম ছিল সেটাকে রেকগনিশন দিল। ঠিক আছে, নেক্সট দেখে নাও ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892। এর কি ফিচার্স আছে, স্ট্রঙ্গার লেজিসলেটিভ কাউন্সিল, যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল সেটাকে আরও স্ট্রং বানানো হলো। পাওয়ার্স অফ ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ ওয়াজ ইনক্রিজিং অ্যাজ দে স্টার্টেড টু কোয়েশ্চেন এক্সিকিউটিভ। এবার কি, প্রথমে দেখলে নন মেম্বার হিসেবে, নন অফিসিয়াল মেম্বার হিসেবে ইনভলভমেন্ট ওদের শুরু হলো, কিন্তু ধীরে ধীরে ইন্ডিয়ানসরা পাওয়ার গেন করতে থাকে যে আমরা এবার কোয়েশ্চেন করব, আমরা সেই কোয়েশ্চেন করার পাওয়ারটা আমরা ধীরে ধীরে গেন করতে শুরু করলাম। বাজেট ডিসকাশন শুরু হলো। দেখো ইন্ডিয়ানদের রেকমেন্ডেশন কোথায় নেওয়া হচ্ছিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, বেঙ্গল চেম্বার অফ কমার্স, এইগুলোতেও কিন্তু রেকমেন্ডেশনসগুলো স্টার্ট হলো। আর কি হলো, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, জমিদার্স, ট্রেড অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটিজ, ডিস্ট্রিক্ট কোর্টস, সব জায়গায় কিন্তু এবার ইন্ডিয়ানসদের মত, ইন্ডিয়ানসদেরকে ইনভলভমেন্ট তাদের, এগুলো কিন্তু শুরু হয়ে গেল ধীরে ধীরে। আর দেখে নাও এটা কিন্তু 1892 এর ঘটনা, তার আগে কি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের
অলরেডি স্থাপনা হয়ে গেছে। তো বুঝতেই পারছো এবার ইনফ্লুয়েন্সটা কিন্তু বাড়তে শুরু করছে। আর একটা এখানে জিনিস ছিল, এই যে রেকমেন্ডেশনসগুলো নেওয়া হচ্ছে, একে আমরা ইনডিরেক্টলি ইলেকশন বলতে পারি। ইলেকশন ওয়ার্ডটা যদি এখানে ইউজ হয়নি, বারবার বলে দিই ইলেকশন ওয়ার্ড এখানে কিন্তু ইউজ হয়নি, কিন্তু ইনডিরেক্টলি আমরা বুঝতে পারছি এই যে প্রসেসটা হচ্ছে, এই যে রেকমেন্ডেশনসগুলো নেওয়া নমিনেশনের জন্য, কোথাও না কোথাও একটা ইলেকশন প্রসেস টাইপের। ঠিক আছে, তো সেই জন্য এখানে একটা ইনডিরেক্ট ইলেকশনের একটা কিন্তু আভা আমরা পাচ্ছি। তো এই ছিল তোমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর ফিচার্স। আগে দেখি, দেখো অ্যাক্ট অফ 1909, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্ট, যেটাকে আমরা বলে থাকি মরলে মিন্টো রিফর্মস। অনেক সময় কোয়েশ্চেন আসে যে মরলে মিন্টো রিফর্মস কোন অ্যাক্টটাকে বলা হয়, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। ঠিক আছে, মরলে মিন্টো। এর ফিচার্স দেখো, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল যেটা ছিল সেখানকার মেম্বার 16 থেকে গিয়ে 60 হয়ে যায়। কতটা হিউজ নাম্বার চেঞ্জ দেখো, 16 থেকে কত হয়ে গেল, 60। ইনক্রিজ ইন প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল অলসো, যে প্রভিন্সিয়াল কাউন্সিলগুলো ছিল সেখানেও কিন্তু মেম্বারদের সংখ্যা বাড়ানো হলো। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখানে কি হয়েছিল এই অ্যাক্টে, সেপারেট ইলেক্টোরেট অ্যান্ড কমিউনাল ইলেক্টোরেট সিস্টেম কিন্তু স্টার্ট হয়েছিল। কোন অ্যাক্টের মাধ্যমে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। এখানে সেপারেট ইলেকশন শুরু হলো, মানে মুসলিম লীগ, বুঝতেই পারছো, মুসলিম যে কমিউনাল ইলেক্টোরেট সিস্টেম এটা স্টার্ট হয়ে গেল। আর তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন আসতে পারে যে কোন অ্যাক্টে এটা স্টার্ট হয়েছে। সেই জন্যই দেখো লর্ড মিন্টোকে ক্রিটিসাইজ করা হয় অনেক সময়, কি বলে, যে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। টাইমটা দেখতে পাচ্ছ 1909। আর কি হয়ে গেছিল 1905 সালে আমরা জানি বঙ্গভঙ্গ আন্দোলন। আর তোমার এদিকে মুসলিম লীগও একটা পার্টি হিসেবে কিন্তু রেজ করছিল, এর উদ্ভব হচ্ছিল মুসলিম লীগের। তো বুঝতেই পারছো কিসের জন্য এটা ইম্পর্টেন্ট। তো যদি এরকম কোশ্চেন আসে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট কাকে বলা হয়, তখন বলতে হবে লর্ড মিন্টো। আর কি হয়েছিল দেখো, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ইনি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান যিনি ভাইসরয়েজের এক্সিকিউটিভ কাউন্সিলে জয়েন করেছিলেন। তো ফার্স্ট ইন্ডিয়ান ভাইসরয়ের যে কাউন্সিল ছিল সেখানে তিনি কি করেছিলেন, জয়েন করেছিলেন। নাম কি ছিল, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ফার্স্ট ইন্ডিয়ান। তো 1909 অ্যাক্টের ইম্পর্টেন্স তোমরা বুঝলে। আর এগুলো ছিল মেন মেন ঘটনা যার ফিচার্স, যে অ্যাক্টসগুলো ফিচার্স আমাদেরকে জানা প্রয়োজন, কারণ যে কোনো ফিচার্স থেকে কোয়েশ্চেন হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, আমরা এরপরেও 3টে অ্যাক্টসের সম্পর্কে আরও জানবো, আরও ইভেন্টস আছে 3টে খুবই গুরুত্বপূর্ণ, আমরা নেক্সট সেশনে সেটার সম্পর্কে জানবো। বন্ধুরা, যদি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই লাইক করবে, এবং এরকম আরও ভিডিওস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের সাথে যারা আরও প্রিপারেশনে জড়িত তাদের সাথেও শেয়ার করো। আর কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।